হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা আবার এসএসসি জিডিকে কেন্দ্র করে একদম চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাস শুরু করেছি তার অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে তিনটে ক্লাসে আমরা কমপ্লিট করব। অনুপাত আর সমানুপাত একদম কনসেপ্ট শিখবো ধরে ধরে, পরীক্ষায় অঙ্ক এলে দেখেই হবে নিমেষে, একদম সেকেন্ডে। ওকে, চলো আজকের আমরা টাইপ 3 আর টাইপ 4 শিখব। টাইপ 3 মেনলি বেস করছে প্রপোর্শনের উপর, একদম কোর প্রপোর্শন শিখবো আমরা, একদম কোর প্রপোর্শন। প্রপোর্শন কাকে বলে এবং প্রপোর্শনের একদম ব্যবহার, কীরকম ধরনের প্রশ্ন আসে এখান থেকে, আর কি কি প্রশ্ন আসে, কোনো টাইপ ছাড়বো না। ওকে, দেখো প্রপোর্শন মানে কি আগে জেনে নিই একটু। হোয়াট ইজ প্রপোর্শন? দেখো, যখন তোমাকে এরকম বলে দেবে প্রপোর্শন, যার বাংলাকে আমরা বলে থাকি সমানুপাত, আর এই সমানুপাতকে আমরা এরকম লিখতে পারি, যারা একে লিখতে পারি সমান প্লাস অনুপাত। ছোটোবেলায় শিখেছিলাম আমরা সন্ধি বিচ্ছেদ, সেটা কি কাজে লাগালাম। তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সমান অনুপাত। তাহলে সমান অনুপাতের মধ্যেই এর অ্যাকচুয়াল ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে যখন দুটো রেশিও বা দুটো অনুপাত সমান হয়ে যাবে তখনই বলবো এদের সমানুপাত বা প্রপোর্শন। তাহলে আলটিমেট প্রপোর্শন এর ব্যাখ্যা লুকিয়ে আছে এর নামের মধ্যেই, তাই তো? তাহলে সমান অনুপাত তার মানে কি? তো দুটি রেশিও বললো, একটি A:B আর একটা C:D। এই দুটো রেশিও যদি সমান হয়ে যায় তাহলে এদের বলবো যে কি না, এরা হচ্ছে সমান অনুপাত। এই দুটো রেশিও দুটো আলাদা জিনিস হতে পারে, আলাদা ক্যারেক্টার হতে পারে, কিন্তু এদের আলটিমেট টার্মগুলোর ভ্যালু মানে A:B এর যা ভ্যালু C:D এর কিন্তু আলটিমেট তাই ভ্যালু হবে, এটা মাথায় রাখতে হবে। আর এদের ইকুয়াল লেখার জন্য একটা স্পেশাল সাইনের ব্যবহার করা হয়, যে সাইনটা হচ্ছে প্রপোর্শনকে ডিনোট করে। এটাই হচ্ছে প্রপোর্শন বা সমানুপাতের চিহ্ন। ঠিক আছে, এবার আমরা জানি যে অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি A/B, A:/B আর C:/Dকে লিখতে পারি C/D। আর এই ভদ্রলোক সমানুপাত যে প্রপোর্শনের চিহ্নটাকে, এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে দিতে পারি। তাহলে আলটিমেট এ কিন্তু সমান সাইনকে ডিনোট করে। তাহলে এই হয়ে গেল আমার মেন গল্প, যে A/B = C/D, যাকে আমরা এভাবেও লিখতে পারি। তাহলে দুটোই কিন্তু গল্প একই, দুটোর ভ্যালু মানেই হচ্ছে যে দুটো রেশিও ভ্যালু সমান এবং দুটো রেশিও কী আছে, সমানুপাতে আছে বা প্রপোর্শনে আছে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। ওকে, এবার দেখো এই যে সমানুপাতের চারটে ভ্যালু আমি দিয়েছি A, B, C, D, এদের প্রত্যেকের একটা করে নাম আছে। তাহলে A, B, C, D এরা যদি সমানুপাতে বা প্রপোর্শনে থাকে তাহলে আমি বলবো কি, যে A:B প্রপোর্শনের টু C:D, যেখানে একে বলা হয় ফার্স্ট প্রপোর্শন, বিকে বলা হয় সেকেন্ড প্রপোর্শন, সিকে বলা হয় থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতি, আর ডিকে বলা হয় ফোর্থ প্রপোর্শন বা চতুর্থ সমানুপাতি। মনে থাকবে? এবার দেখো প্রতিটা সমানুপাতির ভ্যালু আমি ইন্ডিভিজুয়ালি কী করে নির্ণয় করব। দেখো আমাকে কি জানতে পারলাম না, A:B যদি সি আর ডি এর সঙ্গে সমান হয়, A:B প্রপোর্শনের টু C:D। এটা থেকে আমি কী দেখতে পাচ্ছি না, এটা থেকে আমি দেখতে পাচ্ছি দাদা যে A/B = C/D, এটা আমি লিখতে পারি, এটা আমি দেখিয়ে নিয়েছি, এখানে কোনো সমস্যা নেই। এবার দেখো আমি এখানে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি লিখতে পারি যে AD = BC। আচ্ছা, এই AD = BC এখান থেকে আমি খুব সহজে বলতে পারি যে A আর D কারা। দেখো এই যে স্টেটমেন্টটা আমি বলেছি, এই স্টেটমেন্টের ধারে যারা একদম এক্সট্রিম এন্ডে এরা বসে আছে তাদের গুণফল AD মানে, আর BC মানে যারা মিডিলে বসে তাদের গুণফল এরা সমান। এটুকুই যদি আমি বুঝে যাই তাহলে আর কোনো সমস্যা নেই। এ হচ্ছে আমার কি ফার্স্ট সমানুপাতি। ধরো আমাকে B, C আর D এর ভ্যালু বলে দিয়েছে। ওকে, আমাকে A এর ভ্যালু নির্ণয় করতে হবে। আমাকে কার ভ্যালু নির্ণয় করতে হবে না, A এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে A এর ভ্যালু কী হয়ে যাবে? তাহলে A এর ভ্যালু হয়ে যাবে মাঝে দুজনকার গুণফল মানে BC বাই ধারে যেটা অ্যাভেলেবেল আছে D অ্যাভেলেবেল আছে, তাহলে বাই D। এটা হচ্ছে A এর ভ্যালু। সিমিলারলি যে D এর ভ্যালু বার করতে বলে, সেম গল্প, মাঝে যারা বসে আছে গুণফল, আর ধারের মধ্যে একদম এক্সট্রিম এন্ডে যারা বসে আছে তাদের মধ্যে যে অ্যাভেলেবেল আছে, আমাকে D এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাহলে A অ্যাভেলেবেল থাকবে, তাহলে বাই A। এটা হচ্ছে একদম ধারে যারা দুজন বসে আছে তাদের ভ্যালু কী করে নির্ণয় করবো, ডাইরেক্ট। মানে A হচ্ছে কি ফার্স্ট প্রপোর্শন আর D হচ্ছে ফোর্থ প্রপোর্শন। তাহলে ফার্স্ট প্রপোর্শন আর ফোর্থ প্রপোর্শনের গল্প আমি খুব সহজেই নির্ণয় করতে পারবো। এবার যদি আমাকে সেকেন্ড প্রপোর্শন মানে হচ্ছে B এর ভ্যালু নির্ণয় করতে হয়, তাহলে B কোথায় বসে আছে, মিডিলে,
তাহলে যখন মিডিলে বি আর সি দেখো দুজনেই মিডিলে বসে আছে, এদের ভ্যালু নির্ণয় করতে বলবে। এদের ভ্যালু কী করে নির্ণয় করবো না, ধারে যারা বসে আছে মানে এ ইন্টু ডি এদের গুণফল বাই মিডিলে যার ভ্যালু অ্যাভেলেবেল আছে, বি এর ভ্যালু নির্ণয় করতে বলেছে তার মানে সি অ্যাভেলেবেল, তাহলে বাই সি। সিমিলারলি সি এর ভ্যালু নির্ণয় করতে বলে, তাহলে ধারে দুজনকার গুণফল আর যে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল কে আছে বি, ব্যাস। তাহলে আলটিমেট দেখো ফার্স্ট, ফোর্থ, এখানে সেকেন্ড আর থার্ড আমি খুব সহজেই একটা গল্পেই বুঝে গেলাম। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন আর ফোর্থ প্রপোর্শন কী করে নির্ণয় করব, এই জাস্ট একটা ইকুয়েশন থেকে আমি বুঝিয়ে দিলাম তোমাদের। আর আশা করি কোনো সমস্যা হবে না। এবার যখন প্রশ্নের সলিউশন দেখবো তাড়াতাড়ি একদম দেখেই আনসার হবে। ওকে, এবার দেখো চলে আসি দুটো স্পেশাল কেস। একটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে, খুব ভালো করে বুঝবে, যদি আমাকে এরকম বলে দিল যে এ আর বি দুটো টার্ম বলে দিল, এ আর বি বললো এদের থার্ড প্রপোর্শন হচ্ছে কি, থার্ড প্রপোর্শন ধরো বলে দিল এক্স, তাহলে এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। ওকে, এই কথাটা স্টেটমেন্টের মানে কি, আমাকে তো আলটিমেট নির্ণয় করতে গেলে, আমাকে প্রপোর্শনাল নির্ণয় করতে গেলে আমাকে এ বি সি ডি এই চারটে টার্মের মধ্যে তিনটে অ্যাভেলেবেল থাকতে হবে, তবে একজনকে ভ্যালু নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে থার্ড প্রপোর্শনাল বলে একজনকে ভ্যালু বললো, থার্ড প্রপোর্শনাল ভ্যালু নির্ণয় করতে হবে, দুজনকার ভ্যালু বললো, এ আর বি এর ভ্যালু বললো, তাহলে আমি কী করে দুটো ভ্যালু দিয়ে থার্ড প্রপোর্শনাল নির্ণয় করতে পারবো? এখানে আমাকে একটা টুইস্ট আছে, এই টুইস্টটা বুঝতে হবে। এর কথাটার মানে হচ্ছে যে এ আর বি এর থার্ড প্রপোর্শনাল এক্স, এর মানে হচ্ছে এর সঙ্গে বি এর যা রেশিও, বি এর সঙ্গে এক্সের তাই রেশিও। ইজ ইট ক্লিয়ার নাও? বলবো একদম ঠিক। তার মানে একজন এখানে রিপিট হচ্ছে, রিপিট কে হচ্ছে না বি, তাহলে বি হচ্ছে এক্সের সঙ্গেও বসে আছে, বি হচ্ছে এ এর সঙ্গেও বসে আছে, তাহলে এ এর সঙ্গে বি এর যা রেশিও, বি এর সঙ্গে এক্সের তাই রেশিও। এবার তো তোমার এটা চেনা একদম পরিচিত ঘর, তাহলে বলো এখান থেকে এক্সের ভ্যালু কী হবে? এক্স কোথায় বসে আছে? একদম এন্ডে যে বসে আছে তার ভ্যালু নির্ণয় করতে হয় কী করে, মানে মধ্যিখানে দুজনকার গুণফল, তাহলে বি ইন্টু বি, আর ধারে যে অ্যাভেলেবল আছে তার ভ্যালু মানে বাই এ, তাহলে বি স্কোয়ার বাই এ হয়ে যাবে এক্সের ভ্যালু, তাহলে একদম সেকেন্ডে অ্যান্সার হবে। তাহলে থার্ড প্রপোর্শন যখন বলে দেবে দুটো সংখ্যা দিয়ে, সেখান থেকে আমি খুব সহজে এই ভ্যালু নির্ণয় করতে পারি এই ফর্মুলা ইউজ করে। ওকে, নেক্সট গল্প বলল যে এ আর বি এর মিন প্রপোর্শন হলো এক্স, তাহলে এক্সের ভ্যালু কত? ঠিক আছে, তাহলে আগে আমি থার্ড প্রপোর্শনাল শিখলাম, এবার হচ্ছে মিন প্রপোর্শন শিখবো। আর মিন প্রপোর্শন যাকে আমরা বলে থাকি মধ্য সমানুপাতি। এবার মধ্য সমানুপাতি কী করে, কী জিনিসটা কি দেখো, এখানে কনসেপ্ট এটা বলে যেখানে দুটো ভ্যালু বলা হয়েছে কিন্তু এক্স ভদ্রলোক এখানে কি আছে, মিন প্রপোর্শন হয়ে আছে, তাহলে এক্স মিন প্রপোর্শন, তাহলে দুজনকার থেকে আমি কী করে এক্সের ভ্যালু নির্ণয় করব? কনসেপ্ট এখানে এটা বলে যে আলটিমেট এর মানে হচ্ছে এর সঙ্গে এক্সের যা রেশিও, সিমিলারলি এক্সের সঙ্গে বি এর তাই রেশিও। তাহলে এখানে দেখো এক্স কোথায় বসে আছে, মিডিলে বসে আছে, তাহলে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। আমি জানি যে ধারে দুজনকার গুণফল আর মিডিলে দুজনকার গুণফল সমান হয়, তাহলে আমি ডাইরেক্ট বলবো যে এ ইন্টু বি ইজ ইকাল টু এক্স ইন্টু এক্স। তার মানে এখান থেকে বলতে পারি দাদা এক্স স্কোয়ার সমান হচ্ছে এ বি, তার মানে এক্সের ভ্যালু কী হবে, রুট ওভার অফ এ বি। তাহলে এবার যদি তোমাকে প্রশ্ন বলে যে এ আর বি দুটো সংখ্যা বললো, সাপোজ বললো 16 আর 25, এদের মিন প্রপোর্শন হচ্ছে এক্স, তাহলে এক্সের ভ্যালু নির্ণয় করো, তাহলে এক্সের ভ্যালু তুমি ডাইরেক্ট বলবে যে মধ্য সমানুপাতি ভ্যালু হচ্ছে আমার রুট ওভার অফ 16 ইন্টু 25, যে দুটো ভ্যালু অ্যাভেলেবেল আছে তাদের গুণফল এবং গুণফলের পর বর্গমূল, তাহলে আলটিমেট 16 বর্গমূল হচ্ছে 4 আর 25 বর্গমূল 5, তার মানে 4 5 20 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এক্সের ভ্যালু মধ্য সমানুপাতি কত 20, তার মানে এর মানে হচ্ছে কি 16-র সঙ্গে 20-র যা রেশিও, 20-র সঙ্গে 25-এর তা রেশিও। ওকে, বোঝা গেল? বোঝা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার যেটা শিখবো সেটা হচ্ছে আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে কি কন্টিনিউড প্রপোর্শন, এবং যে কনসেপ্টের ওপর রিসেন্ট ডাব্লিউপি কনস্টেবলেও একটি প্রশ্ন এসেছিল। কন্টিনিউড প্রপোর্শন যাকে আমরা বলতে পারি ক্রম সমানুপাতি বাংলায়। তাহলে এর আলটিমেট কনসেপ্ট কি? কনসেপ্ট কিছুই নয়,
যদি আমাকে বললো যে এ বি সি ডি এরা কন্টিনিউয়েট প্রপোর্শনে আছে, এর মানে হচ্ছে এর সঙ্গে বি এর যা রেশিও, তার মানে এ ইজ টু বি, বি এর সঙ্গে যা সি এর যা রেশিও, তার মানে বি ইজ টু সি, সি এর সঙ্গে ডি এর যা রেশিও মানে সি ইজ টু ডি, এরা প্রত্যেকটা ইকুয়াল। দেখো প্রত্যেকটা কি ইকুয়াল। তাহলে এখানে এই কনসেপ্টটাই হচ্ছে কি কন্টিনিউড প্রপোর্শন। তার মানে এ এর সঙ্গে বি এর যা রেশিও, বি এর সঙ্গে সি এর তাই রেশিও, সি এর সঙ্গে ডি এর তাই রেশিও। তাহলে আমি বলতে পারি এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি ইজ ইকাল টু হচ্ছে সি বাই ডি। ওকে, তাহলে এই কনসেপ্ট যে মাথায় থাকবে তার কিন্তু এই প্রশ্ন জীবনে ভুল হবে না, এটা হচ্ছে কনসেপ্ট। এর প্রশ্ন কী করে করব? প্রশ্ন হচ্ছে এ এর সঙ্গে বি এর যা রেশিও, তার মানে হচ্ছে কি বি বাই এ বা এ বাই বি ইজিক্যাল টু কি সি বাই বি বলতে পারি। তার মানে কি এ থেকে বিতে এতে, সাপোজ আমি তোমায় বললাম এ থেকে বিতে এতে আমাকে এক্স গুণ করতে হচ্ছে, সিমিলারলি বি থেকে সিতে যেতেও আমাকে কী গুণ করতে হবে? এক্স গুণ করতে হবে, এবং সি থেকে ডিতে যেতেও আমাকে এক্স গুণ করতে হবে। যেমন আমি দুটো সংখ্যা বললাম, যেমন ধর বললাম 2-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 4 কত গুণ করলে হয়? 2 গুণ করলে হয়। তাহলে ঠিক এর পরে যে সংখ্যাটা সেটা কী হবে কন্টিনিউয়াস প্রপোর্শন হতে গেলে? না 4-এর সঙ্গে আমাকে আবার 2 গুণ করতে হবে 8, 8-এর সঙ্গে আবার 2 গুণ করতে হবে, হবে কত? 16। তবেই আমি বলতে পারবো যে 2, 4, 8 আর 16 এটা কন্টিনিউয়াস প্রপোর্শন আছে, কারণ 2 আর 4-এর রেশিও দেখো কত? হাফ। 4 আর 8-এর রেশিও কত দেখো? হাফ। 8 আর 16 রেশিও কত? হাফ। তাহলে এটা তখনই হতে পারে যখন কি না 2 থেকে যত গুণ করলে 4 হয়, 4কে তত গুণ করলেই 8 হবে, 8কে তত গুণ করলেই কী হবে? 16 হবে। এই সিরিজ যদি মেনটেন করে তাহলে আমি বলতে পারি এটা কন্টিনিউড প্রপোর্শনে আছে। তাহলে কন্টিনিউড প্রপোর্শন আমার কিছুই নয়, আমাকে 4টের মধ্যে 3টে ভ্যালু দিয়ে দেবে, একটা ভ্যালু নির্ণয় করতে হতে পারে, বা 5টা ভ্যালু দিলেও আমাকে 6টা ভ্যালু নির্ণয় করতে হলো। আমায় কিচ্ছু করতে হবে না, আমায় লিখতে হবে যে আগের ভ্যালুর সঙ্গে কত গুণ করে পরের ভ্যালু হচ্ছে, যত গুণ করলে হবে সেই গুণটাই আমার লাস্টেও মেনটেন হবে এবং সেখান থেকেই ভ্যালু পাবো। যখন আমরা প্রশ্ন সলভ করবো দেখতে পাবো কত সহজে এবং চুটকিতে আনসার হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে প্রপোর্শনের উপর থিওরি পুরোপুরি ক্লিয়ার সবার। এবার চলে আসি ডাইরেক্ট প্রশ্নে, কোশ্চেন অ্যান্ড সলিউশন সেশনে একদম বেস্ট কোশ্চেন সলিউশন হবে। চলো দেখা যাক প্রথম প্রশ্নে কী বলা হয়েছে। ইন এ প্রপোর্শন দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্ম ইজ 70 অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম ইজ 3.5x। তাহলে এটাই তোমাদের শেখালাম যে প্রপোর্শনে আলটিমেট হয়টা কি। চলো, প্রপোর্শনের আলটিমেট হয়টা কি না, যদি আমি বলি যে এ ইজ টু বি প্রপোর্শন টু সি ইজ টু ডি, এর মানে এদের মাঝে যে দুই ব্যক্তিকে দেখতে পাচ্ছি বি আর সি এদের গুণফল, আর একদম ধারে যারা বসে আছে সি আর ডি এদের গুণফল, সরি এ আর ডি এদের গুণফল সমান হয়। তাহলে আমি বলতে পারি এডি সমান হচ্ছে বিসি। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। এবার দেখো এদের মধ্যে ফার্স্ট ফোর্থের গুণফল বলা হয়েছে 70, মানে হচ্ছে এ আর ডি এর গুণফল বলা হয়েছে 70, আর বি আর সি এর গুণফল সেকেন্ড আর থার্ডের গুণফল কত বলা হয়েছে? 3.5x। গল্প এখানেই শেষ হয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু কত হবে? অর্থাৎ 70/35, আর এখানে পয়েন্ট যেহেতু তুলে দিয়েছি উপরে একটা শূন্য লাগিয়ে দাও, 35 দুগুণে 70 20। তাহলে এক্সের ভ্যালু 20 হয়ে গেল, অপশান ডি কারেক্ট আনসার। বলো কিছু আছে প্রশ্নের মধ্যে? না, কিচ্ছু নেই, একদম থিওরি জানা থাকলে প্রশ্ন দেখেই হবে। 3.3:5 ইজ ইকাল টু এক্স ইজ টু 75। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। এক্স হচ্ছে কি থার্ড প্রপোর্শন, তাহলে এক্সকে আমি কী বলতে পারি? সি বলতে পারি। তাহলে সি এর ভ্যালু কী হবে? এ ইন্টু ডি বাই বি, তার মানে 3 × 75/5। বলো বলো একদম ঠিক। তাহলে 5 15 75, 15 3 45। এর থেকে সহজভাবে এই প্রশ্নের সলিউশন করা সম্ভব নয়, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, এ ইজ টু, তাহলে এবার দেখো এবার চলে আসছি একদম বেস্ট কোশ্চেনে, যেগুলো হচ্ছে পরীক্ষায় তোমাদের কী করে না প্রবলেমের মধ্যে ফেলে। কী বলা হয়েছে? এ ইজ টু বি ইজ ইকাল টু 2:7, 343 ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু এ অ্যান্ড বি। ঠিক আছে, আমাকে বলা হয়েছে এ ও বি এর তৃতীয় সমানুপাতি 343। তাহলে দুটো সংখ্যা দিয়ে আমাকে তৃতীয় সমানুপাতি দিয়ে দিয়েছে। তাহলে তখন কনসেপ্ট আমি কী বলেছি যে আমাকে যে বলা আছে দুটো সংখ্যা এ আর বি, এর থার্ড প্রপোর্শনাল বা তৃতীয় সমানুপাতি হচ্ছে 343। এর মানে হচ্ছে এর সঙ্গে বি এর যা রেশিও, বি এর সঙ্গে 343-এর তাই রেশিও। ইজ নট ইট? বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখান থেকেই বলতে পারি যে এ আর বি এর রেশিও মানে এ বাই বি ইজ ইকাল টু বি বাই 343। বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর এ আর বি এর রেশিও বলা হয়েছে 2:7, তাহলে এখানে 2:7 মানে 2/7 লিখে দাও। কিন্তু এখানে তোমরা ভুল করে যে এখানে বি এর ভ্যালু 7 বলে তুমি এখানে বি এর ভ্যালু 7 লিখতে পারো না।
ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে এর সঙ্গে বি এর রিলেশনে 2:7 হচ্ছে বি এর রেশিও, তখন এর ভ্যালু 2, এবার এর ভ্যালু যদি 14 হয় তাহলে বি এর ভ্যালু তো কত হতে পারে, 49 হবে। তার মানে কি আমার ডিপেন্ড করছে বি এর ভ্যালু এ এর ওপর এই রেশিওতে। সিমিলারলি এখানে বি এর ভ্যালু ডিপেন্ড করবে কার ওপর, 343 এর ওপর। ওকে, তো কখনোই আমি এখানে বি এর ভ্যালু 7 মানে এখানেও বি এর ভ্যালু 7 লিখতে পারি না। ওকে, তাহলে আমি এখানে শুধু বি লিখবো বাই 343। এবার দেখো এখান থেকে বি এর ভ্যালু খুব অনায়াসে পেয়ে যাবো। 7 কাটাকুটি 343 সঙ্গে করলে কত করে পাবো, 3 7 4 28 49। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে বি এর ভ্যালু হচ্ছে 49 ইন্টু 2, দ্যাট ইজ 98। বলো কোনো ডাউট আছে? তাদের কোনো ডাউট নেই। এবার দেখো খুব সহজেই বলতে পারবে A:B হচ্ছে 2:7, বি এর ভ্যালু আমি পেয়ে গেছি 98। তাহলে কত গুণ করলে 98 হয়? আচ্ছা এখানে হচ্ছে 7 একে 7, কত হচ্ছে 14, 7 14 98 আমরা সবাই জানি। তাহলে এর ভ্যালু কত হবে, ইন্টু 14 করলে 28, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম। নির্ণয় করতে বলেছে কি, বি মাইনাস এর ভ্যালু। এবার তোমরা এর ভ্যালু এখান থেকে নির্ণয় করতে পারতে বা নাও পারতে, ঠিক আছে, কোনো দরকার ছিল না। আমায় কি বলা ছিল না, এ এর ভ্যালু 2 হলে বি এর ভ্যালু 7, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 5। আমায় বলা আছে যে বি এর ভ্যালু 98, মানে কত গুণ, 14 গুণ। তাহলে 7-এর ভ্যালু 14 গুণ করলে 98 হয়, তাহলে 5-এর ভ্যালু 14 গুণ করলে কত হবে, 70 হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট আনসার পেয়ে গেলাম যে এ আর বি এর মধ্যে ডিফারেন্স মানে বি মাইনাস এ কত হবে। এখান থেকেও করতে পারতাম, আর এখান থেকে করাটা আমি তুমি দেখে নিতে পারো যে বি এর ভ্যালু 28 হচ্ছে, তাহলে 98 28-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 70, কিন্তু এটা করার দরকার নেই, পরীক্ষা হলে আমার অ্যাপ্রোচ হবে এটা। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ √6, √8 অ্যান্ড √21? তাহলে আমরা জানি সেম কনসেপ্ট। তাহলে ফোর্থ প্রপোর্শনাল মানে হচ্ছে, ধরে নিলাম ডি হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল, তাহলে ডি এর ভ্যালু কী হয় না, মাঝে দুজনকার ভদ্রলোকের গুণফল আর ধারে যে বসে তাকে দিয়ে ভাগ। তার মানে √8 ইন্টু √21 বাই কি √6। বলো এতে কোনো ডাউট? বলো না, কোনো ডাউট নেই। ওকে, এবার দেখো √8কে আমরা কি লিখতে পারি, 2√2 লিখতে পারি, রোদ একদম লিখতে পারি। 2 ইন্টু 4 ভেতরে লিখলে 4 একটা 4 বর্গমূল হলে বাইরে বেরিয়ে এসে 2 হয়ে যায়, তাহলে 2√2 লিখতে পারি √8কে। আর √21কে কি লিখতে পারি, √7 ইন্টু √3। বলবো একদম ঠিক। আর দেখো √6 এর মধ্যে তো √2 ইন্টু √3 লুকিয়ে আছে, তাহলে এই √2 এই √2কে ক্যান্সেল আউট করবে, এই √3 এই √3কে ক্যান্সেল আউট করবে, পড়ে থাকবে কি 2√7। কোথায় 2√7? অপশান বিতে। নেক্সট প্রশ্নে চলে যাই, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু নাম্বারস 36, 48 আর 90। বলো এই প্রশ্নটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, তা তোমরা নিজেরাই করতে পারবে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, টাইম নষ্ট আর করলাম না। ওকে, চলে যাই নেক্সট প্রশ্ন, দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ এ সি অ্যান্ড বি সি ইজ ডি। ওকে, দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ বি সি স্কোয়ার বাই এ, এডি বাই সি অ্যান্ড সি ইজ। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এই যে লাইনটা বলেছে, এই লাইনটার মধ্যে আমাকে কী দিয়ে দিয়েছে না, একটা রিলেশান দিয়ে দিয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে ডি হচ্ছে এদের ফোর্থ প্রপোর্শনাল, তাহলে ডি এর ভ্যালু কী হবে, তাহলে বি সি ইন্টু সি বাই এ। বলবো একদম ঠিক, এতে কোনো অসুবিধা আছে কি? বলবো না, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে বলতে পারি ডি এর ভ্যালু বি সি স্কোয়ার বাই এ। ওকে, এবার আমার নির্ণয় করতে হবে যে বি সি স্কোয়ার বাই এ, এডি বাই সি, সি, আর তার সঙ্গে আর একটা ভ্যালু আছে এক্স ধরো। তাহলে এদের ফোর্থ প্রপোর্শনাল হচ্ছে এক্স, তাহলে এই এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এক্সের ভ্যালু আমি ডাইরেক্ট বলতে পারি, এক্সের ভ্যালু হচ্ছে, খুব সহজেই বলতে পারি যে এক্সের ভ্যালু হচ্ছে এদের দুজনকার গুণফল, মানে এডি বাই সি ইন্টু সি বাই বি সি স্কোয়ার বাই এ। ইজ নট ইট? বলো একদম ঠিক, কোনো এতে কোনো আপত্তি নেই, একদমই নেই। তাহলে এবার দেখো এই বি সি স্কোয়ার বাই এ মানে তো ডি আমি এখানেই বার করেছিলাম, তাহলে এই নিচের ভদ্রলোকের জায়গায় আমি ডি লিখতে পারি, লিখে দিতেই পারি। সি সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে, আর ডি এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি শুধু এ। তাহলে আলটিমেট আমি পেয়ে গেলাম যে দুঃখের বিষয় আমার সেকেন্ডে আনসার বেরিয়ে গেল যে এদের ফোর্থ প্রপোর্শনাল, দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ কার না বি সি স্কোয়ার বাই এ, এডি বাই সি অ্যান্ড সি ইজ কত? এ। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে, দ্য রেশিও বিটুইন দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 7, 5 অ্যান্ড 3 টু দ্য থার্ড প্রপোর্শনাল অফ 7 অ্যান্ড 13। দারুণ একটা প্রশ্ন। তাহলে এখানে দুটো জিনিস একসঙ্গে দিয়েছে, মিক্সড আপ। একটা হচ্ছে কি না ফোর্থ প্রপোর্শনাল অফ 7, 5 অ্যান্ড 3, আর কি না থার্ড প্রপোর্শনাল অফ 7 অ্যান্ড 13। তাহলে আমি জানি, দুটো কনসেপ্টই জানি। তাহলে প্রথম ক্ষেত্রে আমি এই ভদ্রলোকের থেকে আমি কী বলতে পারছি, প্রথম ভদ্রলোকের থেকে মানে এইটুকু থেকে ফোর্থ প্রপোর্শনাল অফ 7, 5 অ্যান্ড 3, এখান থেকে আমি খুব সহজেই বলতে পারছি যে এদের ফোর্থ প্রপোর্শনাল হবে 5 ইন্টু 3/7।
এতে কোনো আপত্তি নেই, আর বলো দাদা কোনো আপত্তি নেই। আর থার্ড প্রপোর্শনাল অফ 7 and 30, এইটুকু ভদ্রলোককে আমি কী ভ্যালু বলবো? এটুকু ভদ্রলোককে আমি ভ্যালু কী বলবো? দাদা খুব সহজ ব্যাপার, এদের ভ্যালু তো খুব সহজেই বলতে পারি যে লাস্টে বসে আছে তার স্কোয়ার বাই 7, হ্যাঁ কি না? দাদা কোনো আপত্তি নেই। ব্যাস, আর তো কোনো চাপ নেই। এবার কী নির্ণয় করতে বলেছে? তাহলে রেশিও, তাহলে রেশিওর মধ্যেখানে লিখে ফেলো, তাহলে 7 ক্যান্সেল আউট হয়ে গেল। ব্যাস, পরেটাকে কি 5 3 15 আর 13 স্কোয়ার হচ্ছে 169, তাহলে 15:169 অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে যাই নেক্সট প্রশ্ন। F1 and F2 আর দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 2/7, 7/12 and 8 অ্যান্ড F6 5/6, 4/3, 10। তাহলে এদের ফোর্থ প্রপোর্শনালে বলা হয়েছে কে? F1, আর এদের ফোর্থ প্রপোর্শনাল হচ্ছে F2। ব্যাস, এইটুকু তো গল্প বলা হয়েছে। এদের ফোর্থ প্রপোর্শনাল হচ্ছে F1, এদের ফোর্থ প্রপোর্শনাল হচ্ছে F2, হ্যাঁ কি না? তাহলে F1 F2 করতে হবে, আমি এক লাইনে করবো। আমার আনসার হবে সেকেন্ডে। তাহলে F1-এর ভ্যালু কী হবে? মাঝে দুজনকার গুণ, ধারের ভদ্রলোককে দিয়ে ভাগ, মানে 7/12 ইন্টু 8, আর ভাগের সময় কী হয়? এ ভগ্নাংশ আছে, তাহলে উল্টে যাবে। তাহলে 2-7কে আমি কী লিখতে পারি? 7/2। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। F2-র ভ্যালু আমি কী লিখতে পারি? সেম গল্প, মধ্যেখানে দুজনের গুণ, মানে 4/3 ইন্টু 10, আর ধারের ভদ্রলোক কী হয়ে যাবে? ভাগ হবে, তাহলে উল্টে যাবে 6/5। ব্যাস, এদের রেশিও বার করতে হবে। বলো, তো কাটাকুটি এখানেই করতে পারি। আগে দেখতে পাচ্ছি 2 4 8, 4 3 12, এখানে 3 হলো, আর এখানে হচ্ছে 3 2 6, এখানে 5 2 10। ওকে, তাহলে আলটিমেট হচ্ছে 7 7 49/3, আর এখানে হচ্ছে কত? 16। তাহলে এবার দেখো, এই 3 ভদ্রলোক ওপারে গেলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাহলে 49:48 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? অপশান বি। ইয়েস, চলে যাই পরের প্রশ্ন। দেখো কী বলা যায়? ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 5 কিউব, 5 স্কোয়ার টি অ্যান্ড 5 টি স্কোয়ার। আচ্ছা, তো কিছুই তো নেই। ফোর্থ প্রপোর্শনাল কত হবে? ডাইরেক্ট আনসারটা পেয়ে যাবো। ফোর্থ প্রপোর্শনাল যাবে মাঝে দুজনের ভদ্রলোকের গুণ, তাহলে 5 স্কোয়ার টি ইন্টু 5 টি স্কোয়ার বাই কী লিখবো? না, বাই হচ্ছে ধারের ভদ্রলোক দিয়ে ভাগ, তাহলে 5 কিউব দিয়ে ভাগ। ব্যাস, এখানে একটা 5, এখানে একটা 5 স্কোয়ার, মানে 5 কিউব, তাহলে 5 কিউব ক্যান্সেল আউট হয়ে গেল। টি আলটিমেট টি স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে টি কিউব দিল, তাহলে টি কিউব হয়ে গেল কারেক্ট অ্যান্সার অপশানে। ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 4x, x + 4, 3x - 1 ইফ x = 2। দেখো, আমাকে আলটিমেট কিছু নয়, আমাকে আলটিমেট এদের গুণ করে 4x দিয়ে ভাগ করতে হবে, এক্সের ভ্যালু বসাতে হবে। তাহলে এর থেকে সহজ মনে হয় আর কিছু হয় না। তাহলে বলো চতুর্থ সমীকরণটি কী হবে? বলবো যে ধারের দুই ভদ্রলোক, এই মধ্যেখানে দুজন ভদ্রলোকে গুণ করব, তার মানে হচ্ছে x + 4 ইন্টু 3x - 1, আর তাকে কী দিয়ে ভাগ করবো? না 4x দিয়ে। ব্যাস, তাহলে দুঃখের বিষয় এখানে কিন্তু ভুলেও তোমরা কিন্তু গুণ করবে না, গুণ করলে কিন্তু সমস্যা। এক্সের ভ্যালু বসিয়ে দাও, কি 2 বসালে কী হবে? 2 + 4 6, এখানে 2 3 6 - 1 মানে 5, আর এখানে 8। বলো কত হচ্ছে? এবার কাটাকুটি করলে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4, মানে 15/4। কোথায় আছে 15/4? অপশানে। ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 256 অ্যান্ড 484। বলো, মেইন প্রপোর্শনাল তো আমি তোমাদের খুব ভালো করে শিখিয়েছি দাদা। মেইন প্রপোর্শনাল কিছুই নয় না, যে দুজন ভদ্রলোকের ভ্যালু দেওয়া হয়েছে এদের গুণ করে এদের বর্গমূল, ঠিক আছে? তাদের মেইন প্রপোর্শন মানে কি? আমাকে সাপোজ বলল যে এ এবং বি দুটো ভ্যালু দেওয়া হয়েছে, এই দুটো ভ্যালুর মিন প্রপোর্শন হচ্ছে এক্স, তার মানে হচ্ছে এর সঙ্গে এক্সের যা রেশিও, এক্সের সঙ্গে বি এর তাই রেশিও, ইজ নট ইট? এবার দেখো, এটা আলটিমেট আমার চেনা পরিচিত একটা টার্ম, এবং এখান থেকে আমি খুব সহজেই বলতে পারি এই মধ্যেখানে দুজনকার গুণফল আর ধারে দুজনকার গুণফল হচ্ছে সমান, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তার আমি বলতে পারি x² সমান হচ্ছে এবি, আর এক্সের ভ্যালু হচ্ছে তাহলে কি √ab। তাহলে আমি সেটাই বললাম তোমাদের যে আলটিমেট আমাকে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এক্সের ভ্যালু ডাইরেক্ট বলতে পারি যে দুটো ভ্যালু বলা হয়েছে এ আর বি, এদের গুণ করে এদের বর্গমূল। ব্যাস, তাহলে 256 ইন্টু 484 এর বর্গমূল করলেই গল্প শেষ। তাহলে এটাই হয়ে যাবে আমার কি মধ্য সমানুপাতি কার? না 256 484। এ 256 বর্গমূল হচ্ছে কত? 16 দাদা। আর 484 বর্গমূল কত দাদা? 22। ব্যাস, 16 × 22, 16 × 22 মানে ইউনিট ডিজিট কত হবে? 2 হবে। আচ্ছা, এখানে 2 ইউনিট ডিজিট এখানেও আছে, এখানেও আছে,
এটা ক্যান্সেল আউট হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় আমার করতেই হবে। নাও করতে পারি, কারণ দেখতে পাচ্ছি দেখো এখানে 22 আছে, এখানে 16 আছে, 20 ইন্টু 16 মানে হচ্ছে কত না 320, মানে 500 তো যাবে না, আমার 300 থেকে 400-র মধ্যে থাকবে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। এটুকু অ্যাপ্রক্সিমেশন তোমরা নিজেরাই লাগাতে পারবে। আর না হলে তোমরা কী করবে, 20 এখানে 22টাকে 20 + 2 ভাববে, দাদা 20 ইন্টু 16 করলে 320, আর 16 দুগুণে কত 32, ব্যাস হয়ে গেল, তাহলে 352। চলে যাই পরের প্রশ্ন। ফাইন্ড দ্য মেইন প্রপোর্শন বিটুইন 3 and 27। বলো আর কিছু আছে? কিছুই তো নেই, হোমওয়ার্ক। দেখো এই প্রশ্নে কী বলা আছে না 0.54 and 0.81 মধ্যশূন্য নির্ণয় করতে হবে। খুব ভালো কথা, তাহলে মধ্যশূন্য নির্ণয় করে আমি শিখে গেছি, কিন্তু দুঃখের বিষয় আমার এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে কী আছে না আমার এখানে পয়েন্ট আছে। তো থাকুক না, কী হয়েছে, আমার আলটিমেট এটা এ এটা বি হলে আমরা জানি এদের মধ্যশূন্যবাদী কী হবে না √AB। তাহলে √AB মানে হচ্ছে √of 0.64 ইন্টু 0.81। কোনো আপত্তি না? কোনো আপত্তি নেই। আমি দেখো তো লিখতে পারি 64কে লিখতে পারি 0.64কে লিখতে পারি 64/100, বলো একদম ঠিক। 0.81কে লিখতে পারি 81/100, কোনো আপত্তি আছে? বলো কোনো আপত্তি নেই। তাহলে দেখো নিচে দুটো 100-এর মধ্যে বর্গমূল হলে একটা 100 বাইরে বেরিয়ে আসবে। 64-এর বর্গমূল করলে কত হয় 8, আর 18 বর্গমূল করলে হচ্ছে 9। তাহলে 8 ইন্টু 9/100 মানে 0.72। সেকেন্ড অ্যান্সার অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, a + b 25, a - b 7। তাহলে নির্ণয় করতে হবে কি না এ এবং বি এর মধ্যশূন্য নির্ণয় করতে হবে। বলো এ আর বি এর মধ্যশূন্য নির্ণয় করতে হবে, মানে আলটিমেট আমাকে এ আর বি এর মধ্যশূন্যবাদী কি না এ আর বি এর মধ্যশূন্যবাদী হচ্ছে √AB। তাহলে √AB ভ্যালু নির্ণয় করতে হবে। আমাকে a + b ভ্যালু দেওয়া হয়েছে, a + b এর ভ্যালু দেওয়া হয়েছে কত 25, আর a - b এর ভ্যালু কত দেওয়া হয়েছে 7। তাহলে এখান থেকে কি আমি এ আর বি এর ভ্যালু নির্ণয় করতে পারি না? নির্ণয় করতে কি পারি না? ওর একদম পারি। এবির ভ্যালুও নির্ণয় করতে পারি, আবার এ আর বি এর ভ্যালু নির্ণয় করতে পারি, দুটো জিনিসই নির্ণয় করতে পারি। দেখো এর ভ্যালু কী করে নির্ণয় করতে পারি? এর ভ্যালু নির্ণয় করতে কী করে পারি বলো দাদা? এর ভ্যালু হয়ে যাবে আমার 25 + 7/2 মানে হচ্ছে 32/2 মানে হচ্ছে 16। আর বি এর ভ্যালু কী হবে না 25 - 7/2 মানে হচ্ছে 18/2, তার মানে হচ্ছে 9। ব্যাস গল্প শেষ। সবসময় মনে রাখবো দুটো সংখ্যার যোগফল এবং তাদের বিয়োগফল দেওয়া থাকলে সবসময় বড় সংখ্যাটির ভ্যালু, বড় সংখ্যা অবশ্যই এ, এখানে a - b আছে, তাহলে বড় সংখ্যাটির ভ্যালু হচ্ছে কি যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর ছোটো সংখ্যার ভ্যালু হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। ঠিক আছে, খুব সহজেই আমরা এটা করতে পারি, এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট মেথড। এবং এখান থেকে আমি বলতে পারছি যেহেতু এখান থেকে আমি এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এবার আমি এ আর বি ভ্যালু বসিয়ে দেবো, গল্প শেষ। এ এর ভ্যালু হচ্ছে 16 আর বি এর ভ্যালু হচ্ছে 9, তাহলে এর বর্গমূল করলে কত হয় 12। হ্যাঁ কি না বলো? একদম ঠিক, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এছাড়া আর কীভাবে করা যেত না, এছাড়া আমি এখান থেকে এবির ফর্মুলা বসাতে পারতাম। তোমরা এবির ফর্মুলা কি জানো? 4AB ফর্মুলা জানো? বলো একদম জানি। কী করে জানি দেখো, এটা মুছলাম। দেখো 4AB এর ফর্মুলা কি? অর্থাৎ 4ABর ফর্মুলা হচ্ছে a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার, ডাইরেক্ট। ওকে, তাহলে দেখো a + b ভ্যালু কত বলা আছে 25, আর a - b কত 27, তাহলে 25-এর স্কোয়ার - 7-এর স্কোয়ার। তাহলে দেখো এটাকে বলতে পারি 25 + 7, আর 25 - 7 বলতে পারি। বলো একদম ঠিক। 25 + 7 কত 32, আর 25 - 7 কত 18, একদম ঠিক। তাহলে 4AB ভ্যালু পেয়ে গেলাম। আমাকে এবির ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এবির ভ্যালু কী হবে 4-এর সঙ্গে 32 কাটলে কাটাকুটি হয়ে গেলো 8, তাহলে এবির ভ্যালু কত হয়ে গেল না 8 × 18। আমি চেয়েছি কি √AB, তাহলে √AB করলে কত হবে? অর্থাৎ এখানে 8 × 18 লিখে ফেলুন, আবার আর কোনো অসুবিধা নেই। 8 × 18 মানে 144, আর √144 মানে হচ্ছে +- 12, আমি প্লাস ভ্যালুই নেবো, 12 হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল আমি এই ফর্মুলা দিয়েও করতে পারি আর আগের ফর্মুলা দিয়েও করতে পারি, অ্যাজ ইউ উইশ। ওকে, ফাইন্ড দ্য মেইন প্রপোর্শনাল অফ x + y হোল টু দি পাওয়ার 4 অ্যান্ড x - y হোল টু দি পাওয়ার 4। তাহলে এইদের মেইন প্রপোর্শনাল নির্ণয় করতে হবে। তাহলে মেইন প্রপোর্শনাল কনসেপ্ট তো একই, দাদা √of x + y হোল টু দি পাওয়ার 4 ইন্টু x - y হোল টু দি পাওয়ার 4। তাহলে মেইন প্রপোর্শন নির্ণয় করার জন্য আমাকে শুধু এখানে এইটুকু জানতে হবে। এরপর আমি বর্গমূল করলে দেখতে পাচ্ছি এখানে 4টে x + y আছে, তাহলে বর্গমূল করলে 2টো x + y বাইরে আসবে, মানে x + y এর হোল স্কোয়ার হবে। আর এখান থেকে কী লিখবো x - y এর হোল স্কোয়ার লিখতে পারি, কোনো আপত্তি নেই। এবার যে একটু সামান্য বীজগণিত জানে সে বলবে দাদা এটাকে এরমভাবে লেখা যায় x + y ইন্টু x - y এর হোল স্কোয়ার।
আমাকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার লেখা থাকে আমি এটাকে এ বি এর হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, এই কনসেপ্ট যে জানে তার এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? বলো তো একদম ঠিক। তাহলে আলটিমেট এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডাইরেক্ট লিখে দিতে পারি, তার হোল স্কোয়ার। এটাই দেখো অপশান আছে, কোথায় আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এখানে আছে। দুটো অপশান এক হয়ে গেছে। অপশান বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার এটাকে ওয়াই কিউব করে নাও। দুটো অপশান এক হতে পারে না, ঠিক আছে? অপশান বি হবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, 3, 6, 12 অ্যান্ড বি আর ইন কন্টিনিউড প্রপোর্শন, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? কন্টিনিউড প্রপোর্শন আমি তোমাদের আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি যে 3, 6, 12 বি এদের কন্টিনিউড প্রপোর্শনে থাকে। এদের কনসেপ্ট হচ্ছে যে দেখো 3-এর সঙ্গে 6-এর যা রেশিও, ওকে, 6-এর সঙ্গে 12-র তাই রেশিও, 12-র সঙ্গে বিয়ের তাই রেশিও, ঠিক আছে? বোঝা গেল? একদম ঠিক, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে, খুব সুন্দর। আচ্ছা, এই দুটোকে একটু অন্যরকম সাইন দিয়ে দিই, তাহলে আরও ভালো বোঝা যাবে। একদম এটাই হচ্ছে মেন কনসেপ্ট। এবার এই কনসেপ্টটাকে আমি যদি রেশিওর কনসেপ্ট থেকে বেরিয়ে ভাগের কনসেপ্টে লিখি, তাহলে এরকম বলবো যে 3/6 ইজিক্যাল টু 6/12 ইজিক্যাল টু 12/বি, হ্যাঁ কি না? তাহলে আমাকে বিয়ের ভ্যালু নির্ণয় করতে হবে। আমি কিন্তু এসব আর কিছু মনে রাখবো না, এটা জাস্ট হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? এটা কন্টিনিউ প্রপোর্শনের কনসেপ্ট। আমি কি বলেছি, আমি কি মনে রাখবো? আমি মনে রাখবো এই গল্পটা যে 3 থেকে 6 যাচ্ছি, কত গুণ করে যাচ্ছি? 2 গুণ করে যাচ্ছি। 6 থেকে 12 যাচ্ছি, কত গুণ করে যাচ্ছি? 2 গুণ করে যাচ্ছি। তাহলে 12 থেকে বিতে কী করে যাবো? 2 গুণ করেই যাবো। তাহলে 12-র সঙ্গে 2 গুণ করলে কত হয়? 24। বিয়ের ভ্যালু কত হয়ে গেল? 24, সেকেন্ড অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে কন্টিনিউ প্রপোর্শনের গল্প, যে 3 থেকে যত গুণ করে 6 যাবো, 6কে তত গুণ করেই 12 যাবো, 12 থেকে তত গুণ করেই বিয়ে যাবো, ঠিক আছে? সবসময় 2 গুণ হতে থাকবে, তবেই তো রেশিও সেম থাকবে আগের সংখ্যার সঙ্গে পরের সংখ্যার। এটাই তো মেন কনসেপ্ট। চলে যাই পরের প্রশ্ন। দ্য মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ অফ 5 হোয়াট? অফ 5 নেব, এটা এস, এটা এস, ঠিক আছে? এস একটা স্টুডেন্ট। দ্য মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ অফ এস আর ইন প্রপোর্শন। টাইপিস্ট একদম খুব সুন্দর টাইপ করেছে। এ ব্যাপারটা বোঝা গেল যে ম্যাথামেটিক্স আর ইংলিশের যে মার্কস সেটা কী আছে, কার মার্কস না এসের মার্কস, সেটার প্রপোর্শনে আছে। বলছে লাস্ট ইয়ার ওয়েন হি গট 60 মার্কস ইন ম্যাথামেটিক্স হি সিকিউর 75 মার্কস ইন ইংলিশ। লাস্ট ইয়ার দেখতে পাচ্ছি যে ম্যাথামেটিক্স এবং ইংলিশের মধ্যে রেশিও কত ছিল না? সে যখন পাচ্ছে ম্যাথামেটিক্সে 60, সে 75 পাচ্ছে ইংলিশে। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক। তাহলে তোমাদের রেশিও কি? 15/4 60, 15/5 75, 4:5 রেশিও ছিল। বলছি ইফ হি মার্কস ইন ইংলিশ দিস ইয়ার 60, তাহলে এবছর যদি 60 পায়, তাহলে ম্যাথামেটিক্সের মার্কস কত? তাহলে ম্যাথামেটিক্সের মার্কস কত হবে? তাহলে দেখো 4 আর 5-এর যা রেশিও, 60-এর সঙ্গে এখানে যদি এক্স দিই, তাহলে এক্সেরও তাই রেশিও হবে। তাহলে আলটিমেট 4/5 ইজিক্যাল টু x/60, এটাই তো লিখবো আমি, 4/5 ইজিক্যাল টু x/60, হ্যাঁ কি না? বলো দাদা, কোনো অসুবিধা নেই। তাহলে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে আমাকে। তাহলে এক্স এখানে থার্ড প্রপোর্শন, তাহলে 4 × 60/5, তাহলে 5×12 60, 12×4 48, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল? 48। এটা হচ্ছে আমি প্রপোর্শনের কনসেপ্ট দিয়ে করলাম। নাহলে আমি কী বলতাম? নাহলে আমি ডাইরেক্ট এখানে বলতাম, দাদা এখানে দেখতে পাচ্ছি 5-এর ভ্যালুই 60 হয়েছে, তাহলে কত গুণ হয়েছে? 12 গুণ হয়েছে। তাহলে 4কে 12 গুণ করলে কী হবে? 48 হবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ইজ ইট ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই অপশানে। তাহলে এই গেল আমার টাইপ 3, যেখানে আমি প্রপোর্শন তোমাদের একদম মানে কী বলবো, মুখস্থ করে দিয়েছি। এরপরে প্রশ্ন থেকে আর কোনো প্রশ্ন হলে তোমাদের কোনো প্রবলেম আসার কথা নয়। টাইপ 4-এ আমরা যে প্রশ্নগুলো দেখব, টাইপ 4-এর প্রশ্নগুলো প্রপোর্শনের সেই ধরনের টাইপ, যেটা হচ্ছে এরকম থাকবে যে বলে দিল 4টে সংখ্যা, বলে দিল এ, বি, সি আর ডি। বললো এদের প্রত্যেকের সঙ্গে একটা টার্ম, সাপোজ আমি ধরলাম এক্স, যোগ করলে কী হয়ে যাবে? এটা প্রপোর্শনে হয়ে যাবে। মানে কি আমি বলতে পারি যে a + x = b + x সমানুপাতিক c + x = d + x। এবার এখান থেকে আমাকে এক্সের ভ্যালু কত নির্ণয় করতে হবে।
অথবা কি বলতে পারে না এ বি সি ডি থেকে কি মাইনাস করলে, আমি এক্স মাইনাস করলাম, তাহলে এবার কী হয়ে যাবে এ মাইনাস এক্স সমানুপাতিক বি মাইনাস এক্স প্রপোর্শন টু সি মাইনাস এক্স সমানুপাতিক ডি মাইনাস এক্স। ওকে, তাহলে আইদার আমাকে প্লাস করতে হতে পারে অথবা মাইনাস করতে পারে, এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। এই টাইপটা আমরা শিখবো, দারুণ একটা ইম্পর্টেন্ট টাইপ, কনসেপচুয়াল, একদমই শর্টকাট দেখবো, খুব ভালো করে বুঝবে। দেখো, হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ অফ 12, 46, 11 অ্যান্ড 43 সো দ্যাট দ্য রেজাল্টিং নাম্বার উইল বি ইন প্রপোর্শন। তাহলে বলেছে না 12, 46, 11 আর 43 এদের প্রত্যেকের সঙ্গে কী যোগ করলে, ধরলাম এক্স যোগ করলে এটা কী হবে, প্রপোর্শনে থাকবে। তাহলে এটাই হওয়ার কথা, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। এটাতে আমি শেখালাম একটু আগে যে আলটিমেট 12 প্লাস এক্স ইজ টু 46 প্লাস এক্স সমানুপাতিক বা প্রপোর্শনাল টু 11 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। এবার এখান থেকে এক্সের ভ্যালু তুমি এই চারটে অপশান দেখেও একদম অনায়াসে নির্ণয় করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 12 এক্সের জায়গায় আমি কী বসাতে পারি, 5 বসাতে পারি। তাহলে 12 প্লাস 5 যোগ করলে 17 হয়ে যাচ্ছে, আর 46 প্লাস 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে না 51 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে 17/51 হলো, আর এখানে দেখতে পাচ্ছি 16 হচ্ছে, আর নিচে হচ্ছে কত 48, হ্যাঁ কি না। তাহলে 17/51 মানে 1:3, আর 16/48 মানেও 1:3। তাহলে দেখো এদিকেও 1/3 আর এদিকেও 1/3, তাহলে একটা প্রপোর্শন হচ্ছে, দুদিকে রেশিওর ভ্যালু সেম হয়ে যাচ্ছে, একদম ঠিক। তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে কি 5, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই উপায়েও আমরা সহজে করতে পারি, কিন্তু যখন এই ভ্যালুগুলো 12, 46 জায়গায় কোনো 3 অঙ্কের সংখ্যা বা 4 অঙ্কের সংখ্যা চলে আসে, তখন কিন্তু সমস্যা তৈরি হয়। তখন এই যোগ করে কাটাকুটি করতে গেলে প্রচুর সময় লাগে, তখন অ্যাপ্রোচ কী হবে সেই অ্যাপ্রোচটাও শিখে নাও। এবারে এই প্রশ্নটারই দেখো একটা অন্য ট্রিক শিখি, যেটা আমি সবার সঙ্গে কাজে লাগাতে পারবো। আমি এক্স ধরে তো করলাম অপশান টেস্ট করে, বাট অপশান যদি আমার অনেক বড় থাকে বা আমার এখানে 12, 46 নাম্বারগুলো যদি অনেক বড় বড় হয়, তখন কিন্তু সমস্যা তৈরি হবে। তাহলে একটা স্পেশাল ট্রিক দেখে নাও। কী বলা হয়েছে না 12, 46, 11 আর 43 এদের প্রত্যেকের সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করতে হবে, তাহলে এটা কী হবে না প্রপোর্শন তৈরি করবে। ওকে, তাহলে এই ধরনের প্রশ্নে আমি একটাই ট্রিক বলবো, খুব ভালো করে বুঝবে, ট্রিকটা খুব সুন্দর। জাস্ট এই ধারের যে দুটো নাম্বার আছে না, এই দুটো নাম্বারকে গুণ করে দাও। তাহলে 12 × 43, আর মাঝে যে দুটো নাম্বার আছে এদের গুণ করে দাও, মানে 46 × 11। এদের মধ্যে কে বড় তুমি জানো না, এদের ডিফারেন্স নির্ণয় করো। আমি কী করবো, ডিফারেন্স নির্ণয় করবো। ওকে, তাহলে ডিফারেন্স নির্ণয় করলে আমি তো কোনো মাইনাস ভ্যালু পাবো না, খালি প্লাস ভ্যালু নেবো। ডিফারেন্স বলেছি, যদি মাইনাস লিখতাম তাহলে আমি বলতাম যে 12, 43 বড়ো বা ছোটো জানি না, তাহলে এই মাইনাস হতো, তাহলে মাইনাস ভ্যালু নিতাম। কিন্তু আমি ডিফারেন্স নির্ণয় করছি, যে বড় তাকে আগে রাখবো, যে ছোটো তাকে পরে রাখবো, ঠিক আছে। তাহলে ডিফারেন্স যদি নির্ণয় করি তাহলে আমি মাইনাস সাইন নেবো না, এটা মাথায় রাখবে। আর নিচে কী থাকবে, নিচে থাকবে এই যে উপরে যাদের গুণ করলাম, তাহলে 12, 43 এদের যোগ করে দাও, 12 + 43, আর এখানে দেখো 46 + 11, এই যোগফলের ডিফারেন্স নির্ণয় করো। ব্যাস, এর যে ভ্যালু বেরোবে সেটাই হবে আমার এক্সের ভ্যালু। ওকে, ব্যাস বলো তাহলে 12 × 43 কত হবে, অর্থাৎ 43 10 হচ্ছে 430, 430 প্লাস কত না 2 × 3 = 6, 86, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আর এখানে কত 46 × 11 মানে হচ্ছে 6, 4 × 10 = 0, 5, 506। এবার এটা ডিফারেন্স নির্ণয় করবো। আর নিচে কত 12 + 43 করলে কত হয়, 3 × 2 = 5, আর এখানে হচ্ছে 4 × 1 = 5, 55, আর এখানে হচ্ছে কত 7, 57। এদের ডিফারেন্স নির্ণয় করবো। তাহলে 55 - 57 নয়, 57 - 55, তাহলে 2 হচ্ছে। এখানে কত নিচে কত হচ্ছে 2 হচ্ছে। আর এখানে কত হচ্ছে 430 + 86, মানে 430 + 70 কত 500, 500 প্লাস হচ্ছে এখানে 16, তাহলে 516 থেকে 506 বিয়োগ করলে হচ্ছে আমার কত 10, তাহলে 10/2 করলে কত হচ্ছে 5। বুঝে গেল, তাহলে 5ই তোমার উত্তর ছিল, অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে এই কনসেপ্ট হচ্ছে সব জায়গায় কাজে লাগবে। দেখো পরের প্রশ্নটাও দেখি কাজে লাগিয়ে কী বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার মাস্ট বি অ্যাডেড টু ইচ অফ দ্য নাম্বারস 9, 16, 13 অ্যান্ড 23 সো দ্যাট দ্য রেজাল্টিং নাম্বার আর ইন প্রপোর্শন। গল্প একই, 9, 16, 13, 23 এই প্রত্যেক সংখ্যার সঙ্গে এক্স যোগ করলে এটা কী হবে, প্রপোর্শন হবে। তাহলে দেখো ধারের দুটো গুণ করো, কে আছে 9, 23, 9 × 23, মাঝের দুই ভদ্রলোককে গুণ করে দাও 13 × 16, এদের ডিফারেন্স নির্ণয় করো। বাই কী করবো, সেম ওপরে গুণ করেছি নিচে যোগ, তাহলে 9 + 23, আর এখানে 13 + 16,
এদের কী করবো, ডিফারেন্স করবো। 9 ইন্টু 23 কত হবে? তাহলে 23 10-এ 230 মাইনাস 23, তার মানে 207। ডিফারেন্স কত? 13 ইন্টু 16 করলে কত হবে? 16 10-এ 160, 160 প্লাস হচ্ছে 48 মানে 208। আর নিচে কত হচ্ছে? 23 প্লাস 9 করলে কত দাদা? 33 32। ডিফারেন্স কত? এখানে হচ্ছে 29। তাহলে দেখো বড় থেকে ছোটো বিয়োগ করবো, 207 আর 208-এর ডিফারেন্স কত? 1। আর 23 আর 32 আর 29-এর ডিফারেন্স কত? 3। তাহলে 1/3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি। বুঝা গেল? তাহলে এক্স ভ্যালু কত? 1/3। তাহলে এরকমভাবেই কিন্তু প্রশ্নের আনসার আমার চুটকিতে হবে। দেখো, ওয়েন দ্য সেম নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ অফ 7 9 11 অ্যান্ড 15 দ্য রেজাল্টিং নাম্বার আর ইন প্রপোর্শন। তাহলে এখানে সাবস্ট্রাক্ট করতে বলা হয়েছে, গল্প একই। তাহলে দেখো 7 9 11 15, তাহলে ধরলাম এর প্রত্যেকের থেকে আমি এক্স বিয়োগ করবো। তাহলে এক্সের ভ্যালু কী হবে? 7 ইন্টু 15, ডিফারেন্স 9 ইন্টু 11। তাহলে একবারে লিখে দিই 99 আর 7 15 105। আর লেখার তো প্রয়োজন নেই, তোমরা তো শিখেই গেছো। আর নিচে কি? 7 প্লাস 15 22, ডিফারেন্স 11 প্লাস 9 20। তাহলে 105 থেকে 99 বিয়োগ করলে কত? 6, আর 22 থেকে 2, তাহলে আলটিমেট কত? 3 বিয়োগ করতে হবে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। বলো আর কিছু বলার আছে তোমাদের? বলো, কোনো কিছু বলার নেই, একদম তো নিমেষে অঙ্ক হচ্ছে। টাইপ 5 আমরা পরের দিন করবো। তাহলে 3টে ক্লাস আমরা বলেছিলাম কমপ্লিট করবো, টাইপ 5 অ্যান্ড টাইপ 6 কমপ্লিট করে শেষ করবো। ওকে, তাহলে এই ছিল আমাদের রেশিও প্রপোর্শন, কমপ্লিট রেশিও প্রপোর্শনের প্রপোর্শন পার্টটির দুটো মহত্বপূর্ণ টাইপ। ঠিক আছে, এই দুটো না শিখলে কিন্তু পরীক্ষায় গেলে প্রচণ্ড ভুল করবে। ওকে, চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।